মিয়ানমারে শুরু হয়েছে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ। তবে এই নির্বাচন ঘিরে আগে থেকে কোনো প্রচারণা বা আমেজ দেখা যায়নি। দেশটির সাধারণ মানুষের মতে বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনে ভোট গ্রহণ হবে 3 ধাপে। প্রথম ধাপ আজ, দ্বিতীয় ধাপ 11 জানুয়ারি আর তৃতীয় ধাপ 25 জানুয়ারি। জানুয়ারির শেষে ফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের মোট 330টি নির্বাচনী এলাকার মধ্যে 263 এলাকায় নির্বাচন হবে। শুধু সেনা নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নির্বাচন হচ্ছে। অন্যান্য এলাকা সশস্ত্র বিদ্রোহীদের দখলে রয়েছে। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ, নজিরবিহীন মানবিক সংকট এবং সামরিক জান্তার ক্ষমতা দীর্ঘায়িত করার এই চেষ্টাকে প্রহসন হিসেবে দেখছেন স্থানীয়রা। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর এটি প্রথম কোনো নির্বাচন হতে যাচ্ছে। তবে প্রধান বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সহ বেশিরভাগ শক্তিশালী দলকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো এই নির্বাচনকে একটি সাজানো নাটক হিসেবে বর্ণনা করে আসছে। প্রায় 3 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থামল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার লড়াই। দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিতে সই করার পর লড়াই থামালো তারা। স্থানীয় সময় শনিবার থাইল্যান্ডের চান্থাবুরি প্রদেশের সীমান্তে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নাথাপন নার্কফানিট এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টি সেইহা চুক্তিতে স্বাক্ষর করেন। পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে যে কোনো ধরনের শক্তি বৃদ্ধি দুই দেশের মধ্যকার সমস্যা সমাধানের দীর্ঘমেয়াদী প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। প্রায় 3 সপ্তাহের এই লড়াইয়ের উভয় পক্ষের শতাধিক মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 5 লাখেরও বেশি মানুষ। গত কয়েক বছরের মধ্যে এটি ছিল দেশ দুটির মধ্যে সবচেয়ে তীব্র লড়াই। পাকিস্তানের বেলুচিস্তানের কোহলু জেলায় অভিযান চালিয়ে 5 সন্ত্রাসীকে হত্যা করার দাবি করেছেন দেশটির সেনাবাহিনী। শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম সংস্থা ডন জানিয়েছে, শুক্রবার দেশটির আন্তঃবাহিনী অধিদপ্তর আইএসপিআর সন্ত্রাসীদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, ভারতের মদতপুষ্ট ফিতনা-ই-হিন্দুস্তানের সন্ত্রাসীরা কোহলু জেলায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পাকিস্তানি সেনাদের অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। পরে দুই পক্ষের গোলাগুলিতে 5 সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বলে জানিয়েছে পাকিস্তান আইএসপিআর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে আসামে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত এনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6:12 দিকে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্র এনসিএস বলছে, ভারতের মেঘালয়ের শিলং থেকে প্রায় 135 কিলোমিটার দূরে 4.4 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। একই দিন তাইওয়ানের উত্তর পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে 7 মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প হয়। এই ভূমিকম্পেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া তুষারপাতের কবলে পড়ে জাপানের একটি এক্সপ্রেসওয়েতে শতাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক বৃদ্ধা সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 26 জন। দেশটির মিনাকামি শহরের কান এৎসু এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির গুনমা প্রশাসনিক অঞ্চল পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, তীব্র তুষারের কারণে প্রথমে 2টি ট্রাকের সংঘর্ষ হয়। রাস্তা পিচ্ছিল হওয়ার পেছন থেকে আসা গাড়িগুলো একের পর এক ধাক্কা খায়। এতে অন্তত 10টি গাড়িতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় 50টির বেশি গাড়ি। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনা কবলিত যানবাহন অপসারণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এক্সপ্রেসওয়ে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রাকৃতিক বিপর্যয়ের বছর ছিল 2025। এবছর চরম আবহাওয়া এবং প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হয়েছে সারা বিশ্ব। ছিল চরম তাপপ্রবাহ, বন্যা, ঘূর্ণিঝড় এবং দাবানল। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়া দেখেছে পৃথিবীর মানুষ। বছরের উল্লেখযোগ্য সব প্রাকৃতিক দুর্যোগের কথা জানাচ্ছেন আফসানা শাওন। বছরের শুরুতেই জানুয়ারির 27 তারিখ ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে আঘাত হানে ঝড় হারমেনিয়া। বিভিন্ন এলাকায় এই ঝড়ের প্রভাবে কয়েকদিন ধরে বন্যা চলেছে। ফেব্রুয়ারির শুরুতেই জাপান ও দক্ষিণ কোরিয়া পড়ে রেকর্ড ভাঙা তুষারপাতের কবলে। জাপানের হোক্কাইডোতে 12 ঘন্টায় 129 সেন্টিমিটার তুষারপাত হয়। মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানে শক্তিশালী টর্নেডো। প্রাণ হারান 36 জন। ধ্বংস হয় বহু ঘরবাড়ি। মার্চের শেষের দিকে বলিভিয়ায় দেখা দেয় বন্যা। টানা বৃষ্টির কারণে এই বন্যার কবলে পড়ে দেশটি। বন্যায় প্রাণহানি হয় 50 জনেরও বেশি মানুষের। ঘরহারা হয় দেশটির 1 লাখেরও বেশি মানুষ। মে মাসের মাঝামাঝি সময়ে বন্যা দেখা দেয় আর্জেন্টিনায়। বন্যার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় প্রশাসন। দমকল কর্মীরা বলেছিলেন, রাজধানী বুয়েন্স আয়ার্সে বহু বছর এমন বন্যা দেখেননি তারা।
জুলাইয়ের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে দেখা দেয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। প্রাণ যায় ১০০-রও বেশি মানুষের, তাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু। আগস্টের মাঝামাঝি এসে ভারতের কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যান অনেক পুণ্যার্থী, আর পাকিস্তান অংশে প্রাণ হারান ৮০০-র বেশি মানুষ। এই পরিস্থিতি চলেছে এক সপ্তাহেরও বেশি সময় ধরে। সেপ্টেম্বরের শেষের দিকে ফিলিপাইনে আঘাত হানে টাইফুন রাগাসা। এর প্রভাবে বিভিন্ন এলাকায় ভূমিধস হয়। রাগাসার আঘাতে প্রাণ যায় ১৭ জনের। এরপর অনেকদিন ধরে বন্যার কবলেও ছিল দেশটি। অক্টোবরের শেষের দিকে ক্যারিবীয় দ্বীপে আঘাত হানে ৫ মাত্রার হারিকেন মেলিসা। সেখানকার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে শক্তিশালী ঝড়। জামাইকার তাণ্ডব চালানোর পর ৩ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে এটি আঘাত হানে কিউবা ও হাইতিতে। পরে আরও দুর্বল হয়ে এগিয়ে যায় ডমিনিকান রিপাবলিকের দিকে। নভেম্বরের শুরুর দিকে ফিলিপাইনে আঘাত হানে টাইফুন কালমেগি। এর প্রভাবে ফিলিপাইনে মারা যায় ১৮৮ জন। এরপর এটি ভিয়েতনামে আঘাত এনে আরও অন্তত ৫ জনের প্রাণ নেয়। নভেম্বরে প্রবল মৌসুমী ঝড় মালাক্কা শুরু হয় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। থাইল্যান্ডে ১৭০ জনের প্রাণহানি হয়, মালয়েশিয়ায় মারা যান ৩ জন, আর ইন্দোনেশিয়ায় প্রাণ হারান ৪৩৫ জন। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ২০২৫ সালে মানুষের জীবনধারাকে চ্যালেঞ্জ করেছে। মানবজাতিকে দেখিয়েছে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা আর সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ বিপর্যয় এড়ানো সম্ভব নয়। আফসানা শাওন, ৭১। শান্তি চুক্তি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকের আগের দিনই কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার কিয়েভ ছাড়াও ইউক্রেনের বিভিন্ন অংশে হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে রাশিয়া অন্তত ৫০০টি ড্রোন এবং প্রায় অর্ধশত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কিয়েভের বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। রাশিয়া এমন সময় এই হামলা চালালো যখন যুদ্ধ শেষ করতে চুক্তির প্রস্তুতি নিতে ট্রাম্পের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেনস্কি। রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে বসার কথা রয়েছে তাদের। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণ সাগর তীরের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওদেসায় রাশিয়ার হামলা ভয়াবহ রূপ নিয়েছে। সম্প্রতি রাশিয়া সরাসরি হুমকি দিয়েছিল তারা সমুদ্র পথে ইউক্রেনের যোগাযোগ এবং পণ্য পরিবহন ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দেবে। কিন্তু যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে কেন ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া? সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। ওডেসাকে বলা হয় সমুদ্রের মুক্তা। রাজধানী কিয়েভ ও খার্কিভের পর এটি ইউক্রেনের তৃতীয় জনবহুল শহর। যুদ্ধের আগে ইউক্রেনের মোট রপ্তানির ৭০% এই ওডেসা এবং এর কাছের পিবদেনি ও চোর্নোমরস্ক বন্দর দিয়ে হতো। খেরসন ও মাইকোলাইভের মতো বন্দরগুলো এখন রাশিয়ার দখলে বা রুশ হামলার ঝুঁকিতে থাকায় ওডেসার গুরুত্ব আরও বেড়েছে। বর্তমানে ইউক্রেন বিশ্বের শীর্ষ ৫টি গম ও ভুট্টা রপ্তানিকারক দেশের একটি, যার শীর্ষভাগই যায় ওডেসা দিয়ে। গত সপ্তাহে রাশিয়া কৃষ্ণ সাগর অঞ্চলে ব্যাপক হামলা চালায়। এতে ওডেসার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ বিপর্যয় ঘটে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন লাখো মানুষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি মন্তব্য না করলেও ক্রেমলিন আগেই জানিয়েছিল ৪ বছর ধরে চলা যুদ্ধে রাশিয়া পরিকল্পিতভাবেই ইউক্রেনের অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেন জানিয়েছে দক্ষিণ পশ্চিমের পিদ্দেনি এলাকার মেয়াকি গ্রামের কাছে নিস্টার নদীর ওপর একটি সেতুতে ২৪ ঘন্টায় ৫ বার হামলা হয়েছে। এই সেতু দিয়ে ইউক্রেনের প্রায় ৪০% জ্বালানি সরবরাহ করা হয়। সেতুটি অচল হয়ে যাওয়ায় বর্তমানে জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত রাশিয়ার ছায়া নৌবহরের ওপর ড্রোন হামলার পাল্টা জবাবে তারা কৃষ্ণ সাগরে ইউক্রেনের প্রবেশাধিকার বন্ধ করে দিতে চায়। ইউক্রেনের দাবি এই ছায়া নৌবহর ব্যবহার করে রাশিয়া অবৈধভাবে তেল রপ্তানি করে যুদ্ধের অর্থ যোগান করছে। ওডেসা বন্দর পুরোপুরি অচল হয়ে পড়লে ইউক্রেনের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়বে। শিপিং ও লজিস্টিক খাতে ব্যাপক মাত্রায় কর্মসংস্থান হারাবেন মানুষ। স্থানীয় ব্যক্তিদের আয় প্রায় বন্ধ হয়ে যাবে। জাতীয়ভাবে রপ্তানি ক্ষমতা কমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়বে এবং ইউক্রেনের মুদ্রার মান কমে যাবে। আর এই জন্যেই রাশিয়া এখন ওডেসাকে লক্ষ্য করেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় সবচেয়ে বড় যে বাধা সেই ভূখণ্ড ইস্যু নিয়ে আলাপ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার ফ্লোরিডার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার কথা রয়েছে তার। ট্রাম্পের সাথে বৈঠকের বিষয়টি ঘোষণা করে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, নতুন বছর শুরু হওয়ার আগে অনেক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে একটি চুক্তি প্রায় প্রস্তুত। 20 দফা শান্তি পরিকল্পনার কাজও 90% শেষ হয়েছে, যদিও গত শুক্রবার ট্রাম্প বলেন তার অনুমোদন ছাড়া কিছুই চূড়ান্ত নয়। জেলেনস্কি জানান, ইউক্রেনের অর্থনীতি নিয়ে সম্ভাব্য চুক্তির কথাও তোলা হবে। এই সফরের সময় যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেন কোনো চুক্তিতে যাবে কিনা তা জানাতে প্রস্তুত নন বলে উল্লেখ করেন জেলেনস্কি। তবে যে কোনো চুক্তিতে কিয়েভ রাজি আছে বলেও জানান তিনি। ইউক্রেনের সংসদ ভবনের কার্যালয়গুলোতে দুর্নীতি বিরোধী সংস্থার তল্লাশি চালানোর চেষ্টাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা জানায়, তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তদন্তকারীদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। একই সময় নতুন একটি দুর্নীতি তদন্তে কয়েকজন বর্তমান সংসদ সদস্যের জড়িত থাকার তথ্য সামনে এসেছে। জাতীয় দুর্নীতি বিরোধী ব্যুরো NABU এক বিবৃতিতে জানিয়েছে, NABU এবং বিশেষায়িত দুর্নীতি বিরোধী প্রসিকিউটর দপ্তর একটি গোপন অভিযানের মাধ্যমে একটি সংঘটিত অপরাধ চক্র উদ্ঘাটন করেছে, যার মধ্যে বর্তমান সংসদ সদস্যরা অন্তর্ভুক্ত। বিবৃতিতে আরো বলা হয়, বিভিন্ন কমিটিতে তদন্ত কার্যক্রম চলাকালে রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কর্মীরা NABU কর্মকর্তাদের কাজে বাধা দিচ্ছেন। তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য না দেওয়া হলেও দুর্নীতি বিরোধী সংস্থা জানিয়েছে, অভিযুক্তরা সংসদে ভোটের বিনিময়ে ঘুষ গ্রহণ করতেন। গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে 131 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। ফলে গত 5 দিনে এই এলাকায় সমুদ্র থেকে উদ্ধার হওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো 840 জনে। গ্রিসের কোস্টগার্ড মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সকালে উদ্ধার হওয়া এসব অভিবাসন প্রত্যাশী একটি মাছ ধরার নৌকায় ছিলেন। নৌকাটি ক্রিটের দক্ষিণে অবস্থিত ছোট দ্বীপ গাভদোসের প্রায় 14 নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করছিল। উদ্ধারকৃতদের সবাইকে গাভদোস দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে, তবে তাদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে 16,770 জনের বেশি মানুষ ক্রিট দ্বীপে পৌঁছেছেন, যা গ্রিসের অন্য যে কোনো দ্বীপের তুলনায় বেশি। তীব্র তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য। এর মধ্যে নিউ ইয়র্কে গত 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। সড়কগুলোতে কয়েক ইঞ্চি বরফ জমে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বাতিল করা হয়েছে 1,500-এর বেশি ফ্লাইট। তুষারের পরিমাণ বেশি হওয়ায় নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওরিসুল ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে তীব্র তুষার ঝড়ের পূর্বাভাস আগেই দিয়েছিল দেশটির আবহাওয়া বিভাগ। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক ও নিউ জার্সি রাজ্যে আঘাত হানে তুষারঝড় ডেভিন। নিউ ইয়র্ক রাজ্যে ব্যাপক তুষারপাত হয়েছে। রাজ্যের রাস্তাগুলোতে ভারী তুষারপাতে কয়েক ইঞ্চি বরফের স্তর জমে গেছে। বরফের পরিমাণ বেশি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে এবছর। তুষারঝড়ের প্রভাব পড়েছে বিমান চলাচলে। সারা দেশে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে, দেরিতে ছেড়েছে আরও কয়েক হাজার ফ্লাইট। এসব তথ্য দিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার। এদিকে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, এই তুষারপাত শনিবার পর্যন্ত চলবে। এ অবস্থায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। অরিসুল ইসলাম, 71। 3 দিনের ভারী বৃষ্টিপাতে দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে হঠাৎ বন্যা ভূমিধস হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় মাটি খনন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে শুরু করেছে এলাকাবাসী। ঝড়ের কবলে পড়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বের সান গ্যাব্রিয়েল পর্বতমালার শহর রাউটউড। 5,000 মানুষের এই শহরে এখন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন নিরাপত্তা পরিদর্শকরা। জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে 6 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর শহরের পূর্বে নিম্নাঞ্চলে 12 ইঞ্চি বা তার বেশি বৃষ্টিপাত হয়েছে। রাউটউড শহরের বাড়িঘর এবং যানবাহন কাদার নিচে আটকে গেছে। আটকে থাকা রাস্তাগুলো পরিষ্কার করতে শুরু করেছে পৌরকর্মীরা। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।